অন্ধকারের বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে, ওগো পথচারীরা, ওগো নৌকা যাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের উদ্ধার করো, দয়া করে আমাদের উদ্ধার করো। আজ আড্ডা গল্পে অভিশপ্ত একটি ভূতের ঘটনা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোভূত ছিল না। তাহলে শুনতে থাকুন অভিশপ্ত। বছর 3 আগেকার কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল। এই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলাম। আমার সঙ্গে একই নৌকায় বরিশালের এক ভদ্রলোকও ছিলেন। গল্প গুজবে সময় কাটতে লাগলো। সময়টা ছিল পুজোর পরপরই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়তেও শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্য দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকিমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি বেত, ফান গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর একটু রাত হলো। খালের দুপারের নির্জন জঙ্গল অস্পষ্ট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এ অংশে লোকের বসতি একেবারে নেই, শুধু ঘন বন আর জঙ্গলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে, এসব জঙ্গলে, বুঝলেন না? তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চ করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি। সেও বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে। এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো না, এখানেই নৌকা রাখি। নৌকা সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক। ঘুম তো হবে না, আর ঘুমোনোও ঠিক নয়। আসুন একটু চোখ বুজে থাকি। খানিকক্ষণ চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলাম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলাম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুধু
চলতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন, ঝোপের পাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামোফোন? এ বনে এত রাতে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম, গ্রামোফোন না, অন্ধকারে হিজল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্তকরুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজালে যেমন খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছায়, এও অনেকটা সেইভাবে। মনে হলো যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেকের স্থায়ী হলো, তারপরই অন্ধকার বনভূমি যেন নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম। চারিপাশে অন্ধকার, বনভূমি নীরব, শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাতের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলাম বেচারিরা ঘুমাচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব। এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আত্মকরুণ ঝিঝি পোকা রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ও গো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে মরলাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। নৌকার মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলাম, মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছে। বলল, শুনতে পেয়েছেন বাবু? আমি ব্যাপারটা বললাম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলাম। চারিদিকে আবার চুপ। ভাটার জল নৌকার তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলাম, এটা কি তবে? মাঝি বলল, হ্যাঁ বাবু, বাঁয়ে কীর্তিপাশার গড়। সঙ্গী বললেন, তবে তুই এত রাতে এখানে নৌকা রাখলি কেন? বেবকুব কোথাকার। মাঝি বললেন, তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকা পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম, কি মশাই, কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমার কেমন হয়ে গিয়েছিল। সঙ্গী বললেন, ওরে, তোর সেই কেরোসিনের ডিবেটা জ্বালা, আলো জেলে বসে থাকা যাক, রাত এখন ঢের। মাঝিকে বললাম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বলল, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরও দুবার নৌকা বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা এ অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা, তবে এ জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকার মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকার মাঝিদের পরিচিত নয়, সেইটা আপনাকে বলি শুনুন। সুন্দরবনের এই ইতিহাসটা কি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্ব শীঘ্রই আসছে। ধন্যবাদ।